আমরা যাদের রয়ের এজেন্ট বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় তাদেরকে মুনাফেক বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রটির হারমোনি বা ঐকতান ধরে রাখার স্বার্থে কোনো মুনাফেকের নাম প্রকাশ করেননি। তাদের লক্ষণগুলো বলে গেলেও নিজে কাউকে চিহ্নিত করে যাননি। এটি করে গেলে পারস্পরিক হানাহানি অনেক বেড়ে যেত। একই কারণে আমাদেরও রয়ের এজেন্ট খেতাব বিতরণে একটু সংযম দেখানো উচিত। দেশটাকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। দৈনিক সংগ্রামের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট ডক্টর নুরুল আমিন আমার এক বন্ধুর শ্বশুর। সেই নৈকট্যের কারণে তার অনেক লেখা আমার সঙ্গে শেয়ার করেন। তার সাম্প্রতিক একটি কলামে এই চতুর্মুখী ষড়যন্ত্রের কিছু খবর, তথ্য উপাত্ত সহ তুলে ধরেছেন। মিয়ানমারের মগরা আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার এই 3 জেলা দখল করে বৃহত্তর মগরাষ্ট্র বানাতে যায়। হিন্দুত্ববাদীদের স্বপ্ন হুবহু তাই। কাজেই এদের পেছনে ইন্ডিয়ার মদত কতটুকু তা সহজেই অনুমেয়। এরকম ভয়ানক এবং পটেনশিয়াল অনেক বিপদ বা হুমকিকে উপেক্ষা করে দেশপ্রেমিক শক্তিরা নিজেরা এক একজন আরেকজনের সঙ্গে হেড অন কোয়ালিশন বা মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এসব কোয়ালিশন থামানোর কোনো নেভিগেটর অবশিষ্ট নেই। এখানে সবাই ফাইটার এবং একজন আরেকজনকে রয়ের এজেন্ট মনে করে। এসব নিয়ে বেশি চিন্তা করলে আবার মগজের কোষগুলো কেমন যেন জ্যাম হয়ে পড়ে। তাই একটা হালকা গল্প বলে সেই জ্যামটা ছুটিয়ে মূল লেখায় যেতে চাচ্ছি। জার্মান এক দম্পতি বিয়ের পর অনেক সময় পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ততি হচ্ছিল না। পাশের বাসায় অন্য এক দম্পতি 3টি ফুটফুটে সন্তানের গর্বিত বাবা মা। ডাক্তারি পরীক্ষায় জানা যায় এই সন্তান না হওয়ার জন্য স্বামীটি দায়ী। এসব ক্ষেত্রে উপমহাদেশের অনেক ভণ্ড পীর কিংবা ভণ্ড সন্ন্যাসী সহজ সমাধান দিয়ে গেছেন বলে অনেক মুখরোচক কাহিনী ছড়িয়ে আছে। কিন্তু জার্মানি দম্পতির কাহিনী এর চেয়েও বেশি রোমাঞ্চকর। নিঃসন্তান দম্পতি এবং ফলবান প্রতিবেশীর মধ্যে সন্তান উৎপাদনে সহযোগিতার জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে একটি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি পেটে বাচ্চা আসা পর্যন্তই বলবৎ থাকবে। সুযোগের সামান্যতম সদ্ব্যবহার না করার জন্য যথাযথ গ্যারান্টি ক্লজ রাখা হয়। এসব দেশে এই কিসিমের যে কোনো চুক্তি বৈধ এবং চুক্তির শর্ত পালন করতে উভয় পক্ষ আইনগতভাবে বাধ্য। চুক্তির পর কোনো পক্ষ ফলাফল ছাড়াই অনেক দিন পেরিয়ে গেছে। ত্রিপক্ষীয় এই চুক্তির 2 পক্ষই খোশ মেজাজে ধৈর্য ধরে এক্সপেরিমেন্ট অব্যাহত রেখেছে। শুধু অভাগা স্বামীটি মাথার চুল ছিঁড়েছে। ক্ষুব্ধ, ক্রুব্ধ, প্রতারিত ও কমপ্লিটলি হতাশ হয়ে স্বামীটি আদালতে প্রতারণা এবং চুক্তিভঙ্গের মামলা ঠুকে দিলেন। তার অভিযোগ, চুক্তির ধারা ভঙ্গ করে অতিরিক্ত সময়ে স্ত্রীকে উপভোগ করছে। 2 পক্ষের উকিল নিজ নিজ মক্কেলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করলেন এবং মহামান্য বিচারকের কাছে সুবিচার প্রার্থনা করলেন। মামলার জটিলতায় বিচারকও চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভেবে কথিত 3 সন্তানের বাবাকে আবারও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠালেন। ডাক্তারি পরীক্ষা থেকে জানা গেল এই ব্যক্তিও সন্তান উৎপাদনে অক্ষম। আদালতের সামনে তখন আরও জটিল প্রশ্ন এসে দাঁড়ালো, তাহলে তার ঔরসে যে 3টি সন্তান এসেছে, এই 3 সন্তানের আসল বাবাকে? সব জায়গায় খোঁচাখুচি, খোঁড়াখুড়ি বুদ্ধিমানের কাজ নয় এবং অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। এটাই গল্পের মোরাল অব দ্য স্টোরি। এখন যতটুকু আত্মবিশ্বাস নিয়ে নিজের বাপের নাম বলতে পারি, মাই বডি মাই চয়েস প্রতিষ্ঠিত হয়ে পড়লে সে আত্মবিশ্বাস আর থাকবে না। কাজেই সংস্কার করেন যাই করেন, খোঁড়াখুড়ি যাই করেন, এই আত্মবিশ্বাস এবং গণতান্ত্রিক কর্মফোর্টটুকু নষ্ট করেন না। বাংলাদেশের রাজনীতি ওপরের গল্পের চেয়েও জটিল এক ক্লাইম্যাক্সে ঢুকে পড়েছে। সবাই আমরা রাজনীতির ডিএনএ টেস্টের বনে গেছি। চোখ আর ঠোঁট দেখলে বলে দেই কে কার এজেন্ট। সোশ্যাল মিডিয়ায় কামান এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দিকে তাক করা। আমি এখানে সালাউদ্দিন আহমেদের সব রাজনৈতিক মন্তব্য, অবস্থানকে ডিফেন্ড করতে চাচ্ছি না, শুধু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাচ্ছি। এই সেই সালাউদ্দিন যিনি তখন বিএনপির মুখপাত্র হিসেবে দারুণ ভূমিকা রেখেছিলেন। মাফিয়া রানীর সব ক্ষোভ গিয়ে পড়ে তার উপর। তাকে গুম করে 2 মাস অন্তরীণ করে রাখা হয়। স্বামীকে মুক্ত করার জন্য সে সময় তার স্ত্রী এগিয়ে আসেন। আতঙ্কিত ও উৎকণ্ঠিত সেই নারীর মুখাভাবটি আমরা এখনও ভুলিনি। আমরাও তার সেই সংগ্রামে সহযোগী হয়েছিলাম। ফলে বিএনপির এই কেন্দ্রীয় নেতা এবং প্রাক্তন মন্ত্রীকে ইলিয়াস আলীর মতো হজম করা কঠিন হয়ে পড়ে। তার বন্দিত্বের সময় আমার সঙ্গেও একবার যোগাযোগ হয়েছিল 2023 সালের দিকে। হোয়াটসঅ্যাপ কলে তিনি আমাকে যে কথাটি বলেছিলেন তা হলো, ভাই, দেশ তো এখন আর 2টি নয়, একটা হয়ে গেছে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ওনার অবস্থান নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু যেসব যুক্তি দেখিয়ে তাকে রয়ের এজেন্ট হিসেবে সাব্যস্ত করা হচ্ছে তা মানা কষ্টকর। স্বাধীনতার পরপর চট্টগ্রামে ফজলুল কাদের চৌধুরীর পরিবারকে
একজন প্রাক্তন স্পিকারের মর্যাদা বিবেচনা নিয়ে মেরিন একাডেমির অফিসার্স মেসে আটকে রাখা হয়েছিল। ওনার ছোট ছেলে জামাল উদ্দিন কাদের চৌধুরীর মুখে এই গল্প শুনেছি। তখন একজন ইন্ডিয়ান মেজরের উপর তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়। ইন্ডিয়ান সেনাবাহিনী সেই মেজর অত্যন্ত সম্মানের সঙ্গে ফজলুল কাদের চৌধুরীকে ট্রিট করেছিলেন। এই ঘটনা কি প্রমাণ করে যে মিস্টার চৌধুরী ইন্ডিয়ার দালাল ছিলেন? সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সরকারের মন্ত্রী ছিলেন। তার মর্যাদা অনুযায়ী ইন্ডিয়ান অথরিটি তাদের এই ভিআইপিকে বন্দী রেখেছিল। এটাকে বাঁকা চোখে দেখা কতটুকু ঠিক হচ্ছে? একটি রাষ্ট্রের নিরাপত্তাহীনতা, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ভিত্তি মূলত নির্ভর করে দুটি স্তম্ভের ওপর: সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলো। এই দুটি প্রতিষ্ঠান যখন জনগণের আস্থাকে প্রতীক হয়ে ওঠে তখন রাষ্ট্র এগিয়ে যায়, কিন্তু যখন এই দুটি প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট হয়ে যায় তখন রাষ্ট্র খাদের কিনারায় দাঁড়ায়। এই দুটি প্রতিষ্ঠানের উপর আমাদের হতাশার অনেক কারণ রয়েছে। তারপরও আমাদের একটু সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে আর একটু দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমালোচনা মানব সমাজে একটা গুরুত্বপূর্ণ চিন্তাশীল চর্চা। এটা উন্নতির পথ উন্মুক্ত করতে পারে, আবার অযথা ধ্বংস ও বিভ্রান্তির জন্মও দিতে পারে। তাই সমালোচনার প্রকৃতি ও উদ্দেশ্য গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা হলো সেই ধরনের সমালোচনা যা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের ভুল ত্রুটি চিহ্নিত করে তাকে আরও শক্তিশালী ও জনমুখী গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। এই ধরনের সমালোচনায় থাকে যুক্তি, প্রমাণ এবং বিকল্প প্রস্তাব। এটি সংশ্লিষ্ট পক্ষকে আত্মসমালোচনার সুযোগ দেয় এবং আত্ম উন্নয়নের পথ দেখায়। রাজনৈতিক দলগুলো যদি এই ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নেয় তবে দলীয় সংস্কার ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পায়, যা গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে। অন্যদিকে যখন সমালোচনার উদ্দেশ্য হয় শুধু চরিত্র হনন, অপপ্রচার কিংবা বিদ্বেষ ছড়ানো, তখন সেটি ধ্বংসাত্মক হয়ে ওঠে। এর ফলাফল হয় সমাজে বিভ্রান্তি, অবিশ্বাস এবং বিশৃঙ্খলা। রাজনৈতিক দলগুলো যখন ব্ল্যাঙ্কেট সমালোচনা অর্থাৎ সবকিছুই খারাপ এই দৃষ্টিভঙ্গিতে একচেটিয়া সমালোচনার শিকার হয়, তখন জনগণের মধ্যে রাজনীতি সম্পর্কে বিতৃষ্ণা জন্ম নেয়। তারা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, যার ফলে বিরাজনীতিকরণ ঘটে। এই অবস্থা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে দেয়, কারণ রাজনীতি ছাড়া রাষ্ট্র পরিচালনার কোনো বিকল্প কাঠামো নেই। সেনাবাহিনী একটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতীক। এই প্রতিষ্ঠানটির সমালোচনা যদি হয় দায়িত্বশীল, যুক্তিনির্ভর ও সংস্কারমূলক উদ্দেশ্যে, তবে তা গ্রহণযোগ্য। তবে যদি সেনাবাহিনীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপমান, অপবাদ বা সন্দেহের চোখে দেখা হয়, তাহলে তা জনগণের আস্থা ও বিশ্বাসকে নষ্ট করে দেয়। ফলে তৈরি হয় একটি মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা। এই নিরাপত্তাহীনতা শুধু জনগণের মধ্যে নয়, রাষ্ট্রীয় স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলতে পারে। সেনাবাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হলে অভ্যন্তরীণ নিরাপত্তা ও জাতীয় প্রতিরক্ষায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ে। তবে সেনাবাহিনীকে সব প্রশ্নের ঊর্ধ্বে রাখার মূল দায়িত্ব সেনাবাহিনীকেই পালন করতে হবে। সেনাবাহিনীর নিরপেক্ষতা যখন প্রশ্নবিদ্ধ হয় বা তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তখনই সাধারণ মানুষ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়। দুর্নীতি, স্বজনপ্রীতি, দমননীতি এবং দলীয়করণ জনগণের আস্থাকে ক্ষয় করে দেয়। ফ্যাসিবাদ আমাদের এই প্রতিষ্ঠানটির সমূহ ক্ষতি করে গেছে। শুধু বিরূপ সমালোচনার মাধ্যমে এই ক্ষতি থেকে উদ্ধার করা যাবে না। প্রয়োজন বুদ্ধিদীপ্ত, সুপরিকল্পিত এবং ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কিছু কার্যকর পদক্ষেপ। যেখানে সেনাবাহিনী এবং জনগণের উপর ভরসা করতে পারে না, সেখানে যে কোনো জাতীয় সংকটে বিশৃঙ্খলা দেখা দেয়। আবার রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থাহীনতা জন্ম দেয় নেতৃত্ব সংকট, যার সুযোগ নেয় বিদেশি শক্তি, চরমপন্থী গোষ্ঠী অথবা অসাংবিধানিক শক্তি। এর ফলে তৈরি হয় এক প্রকার নৈরাজ্য, যেখানে জাতি বিভক্ত হয়, রাজনীতির নামে ব্যক্তি স্বার্থ তুলে ধরা হয় এবং প্রশাসন ভেঙে পড়ে। আস্থাহীনতা ছড়িয়ে পড়ে অন্যান্য প্রতিষ্ঠানের দিকেও। বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, এমনকি গণমাধ্যম সবকিছুই জনগণের চোখে নিরপেক্ষতা হারায়। একসময় জনগণ বিশ্বাস করতে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো গোষ্ঠীর পক্ষে কাজ করছে, জনগণের নয়। আর তখনই রাষ্ট্র তার মৌল কাঠামো হারাতে শুরু করে। এখন আমাদের করণীয় কি? 1. সেনাবাহিনীকে পেশাদার, নিরপেক্ষ ও সংবিধান নিষ্ঠ রাখা প্রয়োজন। 2. রাজনৈতিক দলগুলোকে জনমুখী, আদর্শভিত্তিক ও জবাবদিহিমূলক হতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সুশীল সমাজ এবং গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে সচেতনতা ও জবাবদিহির ক্ষেত্রে। সর্বোপরি জনগণের মতামতকে সম্মান করতে হবে প্রতিটি রাষ্ট্রীয় সিদ্ধান্তে। সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা টিকিয়ে রাখাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় দায়িত্ব। এই আস্থা হারালে শুধু সরকার নয়, পুরো রাষ্ট্র বিপদের মুখে পড়ে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে সমালোচনা হবে যুক্তিসম্মত ও সম্মানজনক, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করবে।
তাই রাষ্ট্রের সব অংশীজনের এখনই প্রয়োজন আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং আস্থার পরিবেশ ফিরিয়ে আনা।